পটল ডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান। পটল ডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান। ক্যাবলা হাবুল টেনিদার লিপিকে ওই পেলারাম। পটল ডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান। পটল ডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান। একদিকে মহামারী আর অন্যদিকে গ্রীষ্মের প্রখর দাবদাহ। এই অস্বস্তিকর পরিস্থিতিতে যদি কেউ আমাদের একটু স্বস্তির অনুভূতি আনতে পারে, তবে সে কে বলুন তো? কলাকানন? হ্যাঁ, কলাকানন তো অবশ্যই। সেই চেষ্টাই তো আমরা আমরণ করতে বাধ্য। কিন্তু আর একজন আছে যার অপেক্ষা আমরা সারা বছর করে থাকি। তার আগমন আমাদের মনে, আমাদের প্রাণে, আমাদের জিভে এবং আমাদের উদরের মধ্যে আনন্দের দীপ্তি জাগিয়ে তোলে। সে আর কেউ নয়, আমাদের জাতীয় ফল, সবার প্রিয় আম। আম আর আম আদমির সম্পর্ক কতটা নিবিড় তা বলাই বাহুল্য। অসহ্যকর গ্রীষ্মে যখন তৃষ্ণানো দায়, তখন আমই পারে আম আদমির মনে কিছুক্ষণের জন্য আমূল পরিবর্তন আনতে। সত্যি কি বিচিত্রই ফল! আমের নাম মহত্ব কম নয়। আম নিয়ে নানা মুনির নানা মত, নানা পরিধান। অর্থাৎ কত প্রকার আমই না পাওয়া যায়। চৌসা থেকে হিমসাগর, ল্যাংড়া থেকে আলফান্সো, কাঁচা মিঠে থেকে পেশওয়ার্কি আমির, আরো কত কি। কি বললেন? পেশওয়ার্কি আমির আবার কিরকম আম জানেন না? তা জানবেনই বা কি করে? সে আমের খবর তো দিতে পারে একমাত্র আমাদের পটল ডাঙার টেনিদা। হ্যাঁ, সেই বিখ্যাত টেনিদা। তাকে নিশ্চয়ই আপনারা সবাই চেনেন। টেনিদা আর চার মূর্তির অদ্ভুত সব গল্প আর কাণ্ড কারখানা আমাদের কারোরই অজানা নয়। সেই টেনিদাই দিতে পারে পেশওয়ার্কি আমিরের খবর। টেনিদার কথায় সে আম নাকি ঈশ্বরের দান, অর্থাৎ সেটি যে অমূল্য বস্তু তার বলে বোঝাতে হবে না, বলবে স্বয়ং টেনিদাই। তাই আমাদের আজকের গল্প শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টেনিদার পেশওয়ার্কি আমির। গল্পটি আমরা টেনিদা সমগ্র বইটি থেকে নিয়েছি। সূত্রধর আমি কৌশিক, পেলা ও টেনিদার ভূমিকায় শুভদীপ বনু, ঘটা দেবরাজ চক্রবর্তী, গাবলু মামা কৌশিক জানা, সাহেব ও আরতালির চরিত্রে কণ্ঠ দিয়েছে সৌম্যদীপ বনু, শীর্ষ সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন সঞ্জিত বাগ, সম্পাদনায় পার্থ আদক, শব্দ সংযোজনে সৌম্যদীপ পল্লে, পরিচালনা ও পোস্টার ডিজাইনিংয়ে শুভদীপ বনু। হ্যাঁ, আসুন আসুন আমরা সবাই শ্রী শ্রী ভজহরি মুখুজ্জে ওরফে টেনিদার মুখে একটু আম মহত্ব শুনে প্রাণ জুড়াই। চাটুজ্যেদের রকে বসে আমি একটা পাকা আমকে কায়দা করতে চেষ্টা করছিলাম, কিন্তু বেশিক্ষণ খেতে হলো না। গোটা চারে কামড় দিয়েই ফেলে দিতে হলো। এইসা টক! দাঁতগুলো শিরশির করতে লাগলো। মেজাজটা বেজায় খিঁচড়ে গেল আমার। বাড়িতে মাংস এসেছে দেখেছি, রাত্রিরে জুত করে হাড় চিবোতে পারবো কি না কে জানে। এই সময় কোত্থেকে পটল ডাঙা টেনিদা এসে হাজির। গাঁ গাঁ করে বললে, এই পেলা, আমটা ফেলে দিলি যে? এই যাচ্ছে তাই টক যে, খাওয়া যায় নাকি? টক? টেনিদা ধূপ করে আমার পাশে বসে পড়ে বললে, টক বলে বুঝি গ্যারাজি হলো না? সংসারে টক যদি না থাকতো তাহলে আচার পেতিস কোথায়? টক যদি না থাকতো তাহলে কি দই জমত? টক যদি না থাকতো তাহলে চাল কুমড়োর সঙ্গে কামরাঙার তফাৎ কি থাকতো? টক যদি না থাকতো তাহলে পিঁপড়েরা কি করে টক টক হতো?
টক না থাকলে টক না থাকলে পৃথিবীতে আরও অনেক অঘটন ঘটতো, কিন্তু সেসবের লম্বা লিস্টটি শোনার মতো উৎসাহ আমার ছিল না। আমি বাধা দিয়ে বললুম, তাই বলে অত টক আম কোনো ভদ্রলোকে খেতে পারে নাকি? আমের গন্ধে কোত্থেকে একটা মস্ত নীল রঙের কাঁঠালে মাছি এসেছে। সেটা শেষ কত টেনিদার খাঁড়ার মতো মস্ত নাকটার ওপর বসবার চেষ্টা করছিল। আমার কথা শুনে টেনিদার সেই পেল্লাই নাকের ভেতর থেকে রণডম্বুরের মতো একটা বিদঘুটে আওয়াজ বেরোলো। মাছিটা শূন্যে বার দুই ঘুরপাক খেয়ে বোঁ করে মাটিতে পড়ে গেল। ভিড়মি খেলো না হার্ট ফেল করলো কে জানে। টেনিদা বললে, ইস, খুব যে ভদ্রলোক হয়ে গেছিস। তবু যদি পালা জ্বরে ভুগে দুবেলা পটল দিয়ে শিঙি মাছের ঝোল না খেতিস, তুই কি আমার গাবলু মামার চাইতো ভদ্রলোক? জানিস, গাবলু মামা এখন 400 টাকা মাইনে পায়। আমি বেজার হয়ে বললুম, জেনে আমার লাভ কি? তোমার গাবলু মামা তো আমায় টাকা ধার দিতে যাচ্ছে না। হ্যাঁ, তোর মতো অখির দিকে টাকা ধার দিতে বয়েই গেছে গাবলু মামার। টেনিদার নাক দিয়ে আবার একটা আওয়াজ বেরুলো। জানিস, 3-3বার আয়ে ফেল করা গাবলু মামার অত বড় চাকরিটা পেল কি করে? সে টক আমের জন্যে। টক আমের জন্যে? টক আম খেলে বুঝি ওই রকম চাকরি হয়? খেলে নয় রে গাধা, খাওয়ালে। খাওয়ালে হয়, তবে তাক বুঝে খাওয়ানো চাই। বলছি তোকে ব্যাপারটা অনেক জ্ঞান লাভ করতে পারবি। তার আগে গলির মোড় থেকে 2 আনার ডালমুন নিয়ে আয়। যা যা যা, নিয়ে আয়, নিয়ে আয়। জ্ঞান লাভ করতে চাই আর না চাই, টেনিদা যখন ডালমুট খেতে চেয়েছে তখনও খাবেই। পকেটে পয়সা থাকলে ও ঠিক টের পায়। কি করি, আনতেই হলো ডালমুট। তুই পেট রোগা, এসব তোর খেতে নেই বলে হ্যাঁচকা টানে টেনিদা ঠোঙাটা কেড়ে নিলে। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলুম। খেতে যখন দেবে না তখন বেশ করে নজর দিয়ে দিই, পরে টের পাবে। টেনিদা ভ্রুক্ষেপ করলে না, বললে, তবে শোন, আমার মামার বাড়ি কোথায় জানিস তো? খড়গপুরে। হ্যাঁ, সেই 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 খড়গপুরে, যেখানে রেলের ইঞ্জিন টিঞ্জিন আছে। সেবার গরমের ছুটিতে মামার বাড়ি বেড়াতে গেছি। ওই যে একটা কথা আছে না, মামার বাড়ি ভারী মজা, কিলচর নাই। একদম বোগাস কথা, বুঝলি? একদম বোগাস, কখনো বিশ্বাস করিসনি। অবশ্যই মামার বাড়িতে ভালো লোক যে একেবারে নেই তা নয়। দিদিমা, দাদু এরা বেশ খাসা লোক। বড় মামিরাও মন্দ নয়, কিন্তু ওই গাবলু মামাটা মা, বুঝলি না, ওরা ভীষণ ভীষণ ডেঞ্জারাস হয়। বললে বিশ্বাস করবি নে, 7 দিনের মধ্যে গাবলু মামা দুবার আমার কান টেনে দিলে। এমন কিছু করিনি, কেবল মানে একদিন ওর ঘড়িটা একটু চাবি দিয়েছিলাম, তাতে নাকি স্প্রিংটা কেটে গিয়েছিল। আর একদিন ওর সাদা নাগরাটা কালো কালি দিয়ে একটু পালিশ করেছিলাম। আর নেটের মশারিতে কাঁচ দিয়ে একটা গ্র্যান্ড জানলা বানিয়ে দিয়েছিলাম। এর জন্যে দুদিন আমার কান ধরে পাক দিয়ে দিলে। কি ভীষণ ছোট লোক বল দেখি। হ্যাঁ, তা করে করুক গাবলু মামা। খড়গপুরের দিনগুলো আমার বেশ ভালোই কাটছিল। দিব্যি খাওয়া দাওয়া, মজা সেই স্টেশনে রেল দেখে বেড়ানো, হাঁটতে হাঁটতে একেবারে কাঁসাইয়ের পুল পর্যন্ত চলে যাওয়া, সেখানে বেশ চড়ুই ভাতি আরও কত কি বেশ ছিল। বেশ মনের মতো বন্ধুও জুটে গিয়েছিল একটা, তার ডাক নাম ঘটা। ভালো নাম ঘটকর্পর। ওর ছোট ভাইয়ের নাম খপনক, ওর দাদার নাম বরাহ। ওদের বাবা মানে ওই গোবর্ধন বাবুর ইচ্ছা ছিল ওদের 9 ভাইকে নিয়ে নবরত্ন সভা বসাবেন বাড়িতেই। কিন্তু খপনকের পর আর ভাই জন্মালো না, খালি বোন আর বোন।
রেগে গিয়ে গোবর্ধন বাবু তাদের নাম দিতে লাগলেন জ্বালামুখী, মুন্ডমালিনী, এই সব। এমনকি খনা নাম পর্যন্ত লাগলে না কারোর। তবেই তিনটে রথ নেই না যথেষ্ট, একেবারে তিন তিরিক্ষে নয়, একটা বিচ্ছু অবতার। আর ঘটা, ঘটা তো একেবারে সাক্ষাৎ শয়তানির ঘট। আগে কি বুঝতে পেরেছিলুম, তাহলে ওই ঘটার ত্রিসীমানায় কে যায়। ওর ঠাকুমার ভাড়ার থেকে আচার টাচার চুরি করে এনে আমায় খাওয়াতো। আমি ভাবতুম অমন ভালো ছেলে বুঝি দুনিয়ায় আর হয় না। কিন্তু শেষকালে ওই ঘটাটা এমন আমাকে একখানা লেঙ্গি মেরে ফেলে দিলে যে কি বলবো। একদিন দুপুরবেলা গাবলু মামা বেশ প্রেম সে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে, আর আমি দরজার ফাঁক দিয়ে উঁকি ঝুঁকি মারছি একটা ছিপ চাঁচবো। গাবলু মামার দাড়ি কামানোর চকচকে খুঁটটা হাত সাপাই করতে পারলে ভীষণ সুবিধে হয়। এমন সময় ফিস ফিস করে ঘটা আমার কানে বললে, এইটা নি, আম খাবি? কেন খাবো না, খেতে আর ভয় কি। আর আমায় জানিস তো পেলা, খাওয়ার ব্যাপারে কাপুরুষতা আমার একদম বরদাস্ত হয় না। সঙ্গে সঙ্গে দু হাত তুলে লাফিয়ে উঠে আমি বললুম, কোথায় রে? আমাদের বাগানে। ওরে বাবা! বলবার কারণ ছিল, গোবর্ধন বাবুর খুব একটা ভালো আমের বাগান আছে। বাছাই বাছাই কলমের আম, ল্যাংড়া, বোম্বাই, মিষ্টিভোগ, আরও কত কি। 1.5 মাইল দূর থেকেও আমের গন্ধে জিভে জল আসে। কিন্তু কাছে যায় কার সাথী? জমদূতের মতো একটা এইসা জোয়ান মালি রাত দিন খাড়া পাহারা দিচ্ছে সেখানে। একটু উঁকি ঝুঁকি দিয়েছ কি সঙ্গে সঙ্গে বাঁচখাই গলায় হাঁক পড়বে, ওইখানে হয়েছে কি, অসব চলবে নি, না পালাইছ তো পিট্টি খাইছ। কটা বললে কিচ্ছু ঘাবড়াসনি, বুঝলি? আর জামাই ষষ্ঠী কিনা, মালি এবেলা শ্বশুর বাড়ি গেছে, ভালো মন্দ খেয়ে সন্ধ্যের পর ফিরবে। আজকে এই সুযোগ। অমন জাঁদরেল মালিরও যে শ্বশুর বাড়ি থাকে এটা আমার বিশ্বাসই হলো না। ঘটা বললে, সত্যি বলছি টেনি, চল না বাগানে, গেলেই বুঝতে পারবি। গেলুম বাগানে। বেগতিক দেখলেই রাম দৌড় লাগাবো, লম্বা লম্বা ঠ্যাং দুটো তো আছেই। হ্যাঁ, গিয়ে দেখি সত্যি তাই, মালির ঘরে মস্ত একটা তালা ঝুলছে, আর বাগানে গাছ ভর্তি আম আর আম। তাদের কি রং আর কেসা খুশবু! মনে হলো যেন স্বর্গের নন্দন বনে এসে ঢুকেছি, আর চারিদিকে অমৃত ফল ঝুলছে। কিন্তু হলে কি হবে, প্রায় সব গাছগুলোই বিচ্ছিরি রকম জাল দিয়ে ঘেরাও করা। ঢিল মারলে পড়বে না, আঁকশিতে নামবে না। শুধু একদিকে বেঁটে চেহারার একটা গাছে কোনো জাল নেই। আর কি আম হয়েছে সে গাছে! মাটির হাতখানে কাছাকাছি পর্যন্ত আম ঝুলে পড়েছে, পেকে টুকটুক করছে আমগুলো। লাল আর হলদেতে কি আশ্চর্য তাদের রং! দেখেই আনন্দে আমার মূর্ছা যাবার জো হলো। ঘটা বললে, এ আমের নাম হলো পেশোয়ার কি আমির। আমির আমির আমের সেরা, খেলে মনে হবে পেশোয়ারের আঙুর, ভীমনাগের সন্দেশ আর কাশি চমচম। উফ, একসাথে খাচ্ছিস। লেগে যা টেনি, লেগে যা, আমি তোর পিছনেই আছি। বলার আগেই লেগে গেছি আমি। চোখের নিমিষে টেনে নামিয়েছি গোটা 15 পেশোয়ার কি আমের। তারপর বেশ টুসটুসে একটা আমে যেই কামড় বসিয়েছি, সঙ্গে সঙ্গে কি হলো সে আমার মনে নেই পেলা। আমি মাথা ঘুরে সেইখানেই বসে পড়লুম। ওরে বাপস, কি টক!
10 মিনিট ধরে খালি মনে হতে লাগলো আমার আমার দুপাটি দাঁতের ওপর কেউ দমাদম হাতুড়ি ঠুকছে, আমার দু কানে 30টা ঝিঝি পোকা কোরাস গাইছে, আমার নাকের উপর 3 ডজন উচ্চিংড়ে লাপাচ্ছে, আমার মাথার উপর 7টা কাঠঠোকরা এক নাগারে ঠুকে চলেছে। যখন জ্ঞান হলো তখন দেখি 2 ডজন পেশোয়ার কি আমির সামনে নিয়ে আমি বসে আছি ধুলোর উপর। ঘটার চিহ্ন মাত্র নেই, ঘটকর পর কর্পূরের মতোই উবে গেছে। কি শয়তান, কি বিশ্বাসঘাতক! একবার যদি ওকে সামনে পাই তাহলে ওর নাক খিমচে দেব, কান কামড়ে দেবো, পিঠে জল বিচুটি ঘষে দেব, আর ওর ছোটির টাস্কের সব অঙ্কগুলো এমন ভুল করে রেখে দেব যে স্কুলে গেলেই সব বেত খাবে। কিন্তু সে তো পরের কথা। এখন কি করি? আমের লোভেই কিনা জানি না, পাটকিলে রঙের মস্ত দাড়িওয়ালা একটা রাম ছাগল গুটি গুটি পায়ে আমার দিকে এগোচ্ছে। আমার সমস্ত রাগটা গিয়ে পড়ল ওই রাম ছাগলটার উপর। বটে, আম খাবে। দেখো একবার পেশোয়ার কি আমির পরখ করে দেখো। ছাগলে সব খাই, জানিস তো পেলা। ছাতা খাই, খাতা খাই, হকি স্টিক খাই, জুতো খাই। জুতো বুড়ুছোলাকেও যে বাগে পেলে খায় না এ কথা জোর দিয়ে বলা যায় না। আমার সেই কামড়ে দেওয়া আমটাকেই দিলুম ছুঁড়ে ওর দিকে। মাটিতে পড়তেও পেল না। ক্রিকেট বলের মতোই আকাশে লাফিয়ে উঠে ছাগলটা আমটাকে লুফে নিল। আর তারপর ব্যাঁ করে গগন ভেদি আওয়াজ হলো একটা নয়, যেন সমস্ত ছাগল জাতি একসঙ্গে আর্তনাদ করে উঠল। তারপরেই টেনে একখানা দৌড় মারলো। সে কি দৌড়ে পেলা! চোখের পলকে বাগান পেরুলো, মাঠ পেরুলো, লাভ মারতে মারতে খানা খন্দন পেরুলো, বোধহয় মেদিনীপুরে গিয়ে শেষ কত থামলো সেটা। আর আমি জ্বলন্ত চোখে আমগুলোর দিকে তাকিয়ে রইল। ঘটাকে একটা খাওয়াতে পারলে বুকের জ্বালা নিভত, কিন্তু সেটাকে আর পাই কোথায়? 3 দিনের মধ্যেও টিকিট ডগাটি পর্যন্ত দেখতে পাবো না, এটা নিশ্চিন্তি। তাহলে খাওয়াই কাকে? নির্ঘাত গাবলু মামাকে। 2 দিন আমার কান দুটো বেহালার কানের মতো আচ্ছা করে মুজড়ে দিয়েছে। এ আম গাবলু মামারই খাওয়া দরকার। গোটা স্টেক আম কোঁচড়ে লুকিয়ে ফিরে এলো। ভগবান ভরসা থাকলে সবই সম্ভব হয় পেলা, বুঝলি? বাড়ি ফিরে দেখি ভীষণ হইচই। গাবলু মামা কোন সাহেবের সঙ্গে দেখা করতে যাচ্ছে চাকরির চেষ্টা। দইয়ের ফোঁটা টোটা পরানো হচ্ছে। দিদিমা, বড় মামি, দাদু সবাই একসঙ্গে দুর্গা দুর্গা, কালী কালী এই সব আওড়াচ্ছে। গাবলু মামার ঘরে উঁকি দিয়ে দেখি কেউ নেই, শুধু টেবিলের ওপর রংচঙে একটা বেতের ঝুড়ি, তাতে বাঁচা বাঁচা সব বোম্বাই আম। ভগবান বুদ্ধি দিলে রে পেলা। কেউ দেখবার আগেই আমি ঘরে ঢুকে গোটা কয়েক বোম্বাই সরিয়ে ফেললুম। তার উপর সাজিয়ে দিলুম 7টা পেশোয়ার কি আমির, মানে 7টা অ্যাটম বোম। তারপরে গোয়াল ঘরে লুকিয়ে বসে বসে বোম্বাই আমগুলো সাবার করেছি। দেখি না সেই ঝুড়িটা নিয়ে গাবলু মামা গটগটিয়ে বেরিয়ে গেলে, আর দাদু দোরগোড়ায় দাঁড়িয়ে সমানে কালী কালী বলতে লাগলেন। এইবার আমার চটকা ভাঙলো। হ্যাঁ, ওই আম সাহেবের কাছে ভেট যাচ্ছে। গাবলু মামার অবস্থা কি হবে ভেবে আমারই তো গায়ে রক্ত জমে এলেও চাকরি তো দূরের থাক, হাড়গোড় নিয়ে গাবলু মামা ফিরতে পারলে হয়। বেশ খানিকটা অনুতাপী হলো এবার। ইস, এই যে লঘু পাপে গুরুদণ্ড হয়ে গেল রে।
বললে বিশ্বাস করবি নি বেলা, ওই আমের জোরেই শেষ কত গাবলু মামার চাকরি হয়ে গেল। এ, কি করে? কি করে? আরে সেটাই তো আদত গল্প। হ্যাঁ, যে সাহেবটার সঙ্গে মামা দেখা করতে গেল তার নাম হচ্ছে ডগ ডেভিল। যত না বুড়ো হয়েছে তার চাইতে বেশি ধরেছে বাতে, প্রায় নড়তে চড়তে পারে না, একটা চেয়ারে বসে রাত দিন কোঁকো করছে। তার হাতেই গাবলু মামার চাকরি। আমের ঝুড়ি নিয়ে গাবলু মামা সাহেবকে সেলাম দিলেন। তারপর নাকটা কুঁচকে মুখটাকে হালুয়ার মতো করে বললে, মাই গার্ডেন্স ম্যাঙ্গো স্যার, ভেরি গুড স্যার, ফর ইয়োর কি বলে ওই ফর ইয়োর ইটিং স্যার, ফর ইয়োর ইটিং। একদম চালিয়াতি, বুঝলি পেলা? আমার মামার বাড়ির ধারে কাছেও আমের গাছ নেই, তবুও সব বলতে হয়। গাবলু মামাও চালিয়ে দিলে। আর সাহেবটা বেজায় লোভী, তাই রাত দিন রোগে ভুগে লোভ আরও বেড়ে গিয়েছিল। আমের ঝুড়ি থেকেই সাহেবের নোলা লকলকিয়ে উঠল। তার উপরে আবার সেই পেশোয়ার কি আমির, তার যেমন গড়ন তেমনি রং। তক্ষুনি সে ছুরি বার করলে টেবিলের টানা থেকে। মানে একটুখানি খাও, বুঝলি কি না? তুই তো আবার ইংরেজিতে কাঁচা। যাই হোক, বলেই এক টুকরো সে গাবলু মামার দিকে এগিয়ে দিলে। নো নো স্যার, আই ইট মেনি মেনি স্যার, মেনি। এই সব বলে গাবলু মামা হাতটা কচলাতে লাগলো। কিন্তু সাহেবের গো জানিস তো, ধরেছে যখন খাইয়েই ছাড়বে। অগত্যা গাবলু মামাকে নিতেই হলো টুকরোটা, আর মুখে দিয়েই ওরে বাপ রে বাপ, ওরে গেলুম গেলুম মা বলে গাবলু মামার চেয়ার শুধু উল্টে পড়ে গেল। কষে একটা দাঁত নড়ছিল, সেটাও খসে গেল সঙ্গে সঙ্গে। আর সাহেব আমি কামড় দিয়েই বিটকে লাওয়াত ছাড়লে একটা। তারপরেই তোরাক করে এক লাফে টেবিলে উঠে পড়লো। দাঁড়িয়ে উঠে বললে, ও মাই গড! এই বলে আর এক লাফ। মাথার উপর ফ্যান ঘুরছিল, সাহেব তার একটা বেডকে চেপে ধরলে। তারপর ঘুরন্ত ফ্যানের সঙ্গে শূন্যে ঘুরতে লাগলো, বাই 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 করে। সে কি যাচ্ছে তাই কাণ্ড, তোকে কি বলবো পেলা। ঘরের মধ্যে নানান রকম আওয়াজ শুনে সাহেবের আড়দালি ছুটে এসেছিল। সে সাহেবকে ফ্যানের সঙ্গে বনবনিয়ে ঘুরতে দেখে বললে, রাম রাম কয়সা কাপ বলে সে কাকের মতো হাঁ করে রইল। আর সেই সময় ঘুরন্ত আর উড়ন্ত সাহেবের হাত থেকে পেশোয়ার কি আমি টুপ করে খসে পড়ল। আর পড়বি তো পর একেবারে আড়দালির হাঁ করা মুখে। ভাই রে, আমরা গান গাই রে বলে আড়দালি পাই পাই করে একেবারে স্টেশনের প্ল্যাটফর্মে এসে পড়লো। তখন মাদ্রাজ মেল স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। এক লাফেই তাতে উঠে পড়লো আড়দালি। তারপর পতন ও মূর্ছা। ওয়াল টেয়ারে গিয়ে নাকি তার জ্ঞান হয়েছিল। ততক্ষণে গাবলু মামার চটকা ভেঙেছে। মাথার উপরে সাহেবের বুটের ঠোক্কর কাঁধে এসে লাগতেই গাবলু মামা ঠেনে ছুট। এক দৌড়ে বাড়িতে এসে আচার খেয়ে পড়লো। তারপরেই 104 জ্বর আর তার সঙ্গে ভুল বকুনি। ওই 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 আমাসছে আমাসছে, আমেলো আমেলো আমেলো, ওই ওই আসছে, আমায় ধরলে ওই আসছে। বাড়িতে তো কান্নাকাটি। আমার মনের অবস্থা তো বুঝতেই পারছিস। কিন্তু পরের দিন তাজ্জব কাণ্ড। সকালেই সাহেবের 2 নম্বর চাপরাশি গাবলু মামার নামে এক চিঠি নিয়ে এসে হাজির। ব্যাপার কি?
এই টেনিদা, ব্যাপার কি না, কাবলু মামার চাকরি হয়েছে, 250 টাকা মাইনের চাকরি। হ্যাঁ মানে কেমন করে হলো? আরে কেন হবে না, সাহেব তো ফ্যানের ব্লেড থেকে ছিটকে পড়লো, পড়তেই দেখে আশ্চর্য ঘটনা, সাহেবের 10 বছরের বাদ হাত পা ভালো করে নাড়তে পারতো না, পেশোয়ার কি আমিরের এক ধাক্কাতেই সে বাদ বাপ করে পালিয়েছে। কাল সারা বিকেলে সাহেব মাঠে ফুটবল খেলেছে, আনন্দে সকলকে ভেঙচি কেটেছে, বাড়ি ফিরে তার পেল্লাই মোটা মেম সাহেবের সঙ্গে মারামারি করেছে পর্যন্ত। আর গাবলু মামার জ্বর, হ্যাঁ তক্ষুনি রেমিশন। 10 বালতি জলে চান করে ভাত খেয়ে কোট প্যান্টুলুন পরে গাবলু মামা ততক্ষণে সাহেবকে সেলাম দিতে ছুটল। বুঝলি পেলা, তাই বলছিল টক আমকে অছেদ্দা করতে নেই, জুত মতো কাউকে খাইয়ে দিতে পারলে বরাত খুলে যায়। ডালমুটের ঠোঙাটা শেষ করে টেনিদা থামলো। আহা, এমন বাতের ওষুধ! আর সে আম গাছটা? দীর্ঘশ্বাস ফেলে টেনিদা বললে, ওসব ভগবানের দান রে পেলা, ভগবানের দান। বেশি দিন কি সংসারে থাকে? পরের দিনে কালবৈশাখীতে ঝড়ে গাছটা ভেঙে পড়ে গিয়েছিল। রবিবারের সকালে ডাক্তার মেজদা কাছাকাছি কোথাও নেই দেখে আমি মেজদা স্টেথিস্কোপ কানে লাগিয়ে বাড়ির হুলো বেড়াল টুনির পেট পরীক্ষা করছিলাম। এই বেশ গুড়গুড় করে আওয়াজ হচ্ছে, মানে এতদিন ধরে যতগুলো নেংটি ইঁদুর আরশোলা টিকটিকি খেয়েছে তার ওর পেটের ভেতরে ডাকাডাকি করছে বলে মনে হচ্ছিল। আমি টুনির পেট সম্পর্কে সব দারুণ দারুণ চিন্তা করছি, এমন সময় বাইরে থেকে টেনিদা ডাকলো, বেলা কুইক কুইক। স্টেথিস্কোপ রেখে এক লাফে বেরিয়ে এলুম বাড়ি থেকে। এই কি হয়েছে টেনিদা? টেনিদা গম্ভীর হয়ে বললে, পুদিচ্চেরি। মনে কোনো রকম উত্তেজনা এলেই টেনিদা ফরাসি ভাষায় কথা বলতে থাকে। তখন কে বলবে স্রেফ ইংরেজির জন্যই ওকে 3বার স্কুল ফাইনালে আটকে যেতে হয়েছে। আমি বললুম, পুদিচ্চেরি মানে? মানে ব্যাপার অত্যন্ত সাংঘাতিক, এক্ষুনি তোকে আমার সঙ্গে যেতে হবে। ক্যাবলা কিংবা হাবুল সেন কাউকেই বাড়িতে পেলুম না, তাই সঙ্গে তোকেই নিয়ে যেতে এসেছি। কোথায় নিয়ে যাবে? কালীঘাটে। কালীঘাটে কেন? আমি উৎসাহ বোধ করলুম। কোথাও খাওয়া টাওয়ার ব্যবস্থা আছে বুঝি? এটা দিনরাত খালি খাওয়ার চিন্তা। বলে টেনিদা আমার দিকে তাক করে একটা চাঁটি তুলল, সঙ্গে সঙ্গে এক লাফে 3 হাত দূরে ছিটকে গেলুম আমি। ওর মারামারি কেন? কি বলতে চাও খুলেই বলো না। চাঁটিটা কষাতে না পেরে ভীষণ বেজার হয়ে টেনিদা বললে, বলতে আর দিচ্ছিস কোথায়, সমানে চামচিকের মতো চ্যাক করছিস তখন থেকে। হয়েছে কি জানিস, আমার পিস্তুত ভাই ভোম্বলদার ফ্ল্যাটটা একটু তত্ত্বাবধান মানে সুপারভাইজ করে আসতে হবে। তোমার ভোম্বলদা কি করছেন? কম্বল গায়ে দিয়ে লম্বা হয়ে পড়ে আছেন? আরে না, ভোম্বল বৌদিমাই ভোম্বলদার মেয়ে ব্যাম্বি সবাই মিলে ঝাঁসি না গোয়ালিয়ার কোথায় বেড়াতে গেছে। আজ সকালে 10:30টার গাড়িতে ওরা আসবে। এদিকে আমি তো সে ভুলে মেরে বসে আছি, বাড়ির যে কি হাল হয়েছে কিছু জানি নে। চল দুজনে মিলে এই বেলা একটু সাপটাপ করে রাখি। শুনে পিত্তি জ্বলে গেল। আমি তোমার ভোম্বলদার চাকর নাকি যে ঘর ঝাঁট দিতে যাব? তোমার ইচ্ছে হয় তুমি যাও। টেনিদা নরম গলায় আমাকে বোঝাতে লাগলো তখন। ছি বেলা, ওসব বলতে নেই, পাপ হয়। চাকরের কথা কেন বলছিস রে? এ হলো পরোপকার, মানে জীব সেবা। আর জানিস তো, জীবে প্রেম করার মতো এমন ভালো কাজ আর কিচ্ছুটিতে নেই। আমি মাথা নেড়ে বললুম, তোমার ভোম্বলদাকে প্রেম করে আমার লাভ কি? তার চেয়ে আমার ওই হুলো বেড়াল টুনি ভালো, সে তো ওই ইঁদুর টিঁদুর মারে।
কলেজে ভর্তি হয়ে তুই আজকাল ভারী পাখোয়াজ হয়ে গেছিস, ভারী দাঁত হয়েছে তোর। আচ্ছা চল আমার সঙ্গে, বিকেলে তোকে চাচার হোটেলে কাটলেট খাওয়াবো। সত্যি? তিন সত্যি, কালীঘাটের মা কালী দিব্যি। এরপরে জীবকে মানে ভোম্বলদাকে প্রেম না করে আর থাকা যায়? দারুণ উৎসাহের সঙ্গে আমি বললুম, আচ্ছা চলো তাহলে। বাড়িটা কালীঘাট পার্কের কাছে। তেতলার ফ্ল্যাটে ভোম্বলদা থাকেন, ভোম্বল বৌদি থাকেন, আর 3 বছরের মেয়ে ব্যায়ামবি থাকে। টেনিদা চাবি খুলতে যাচ্ছিল, আমি হাহা করে বাধা দিলুম। আরে আরে, কার ঘর খুলছো? দেখছো না নেম প্লেট রয়েছে অলোকেশ ব্যানার্জি MSc। ভোম্বলদার ভালো নামই তো অলোকেশ। শুনেই মনটা খারাপ হয়ে গেল, এমন নামটাই বরবাদ। ভোম্বলদার পোশাকি নাম দোল গোবিন্দ হওয়া উচিত। ভূতেশ্বর হতেও বাধা নেই, এমনকি করালিচরণও হতে পারে, কিন্তু অলোকেশ একেবারেই বেমানান। আর অলোকেশ হলে কিছুতেই ভোম্বলদা হওয়া উচিত নয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছি আর নাক চুল করছি। হঠাৎ টেনিদা একটা হাঁক ছাড়লো। ওখানেই দাঁড়িয়ে থাকবি নাকি হাঁ করে? ভেতরে আয়। ঢুকে পড়লুম ভেতরে। গোছাবার সাজাবার কিচ্ছু নেই, সবই ভোম্বল বৌদি বেশ পরিপাটি করে রেখে গেছেন। দিব্যি বসবার ঘরটি। আমি আরাম করে একটা সোফার ওপর বসে পড়লুম। এই বসলি যে? কি করব, করবার তো কিছুই নেই। তা বটে, ধুলো টুলো তো বিশেষ পড়েনি দেখছি। টেনিদা হতাশ হয়ে চারিদিকে দেখলো একবার। বন্ধ ঘরে ধুলো আসবে কোত্থেকে? তাই দেখছি। কিছুক্ষণ নাক টাক চুলকে টেনিদা বললে, কোনো উপকার না করে চলে গেলে মনটা যে বড্ড হু হু করবে রে। আচ্ছা একটা কাজ করলে হয় না, ঘরে ধুলো না থাকলেও মেজের ওই কার্পেটটাই নিশ্চয়ই আছে, আর ধুলো থাকবে না অথচ কার্পেট থাকবে, এ কখনো হতেই পারে না, এমন কোনো দিন হয়নি। আয় আয়, বরং এটাকেই। কার্পেট ঝাড়বার প্রস্তাবটা আমার একেবারেই ভালো লাগলো না। আপত্তি করে বললুম, আরে কার্পেট নিয়ে আবার টানাটানি কেন? ও যেমন আছে তেমনি থাক না, খামোকা। শাট আপ! কাজ করবি না তো তোকে মিথ্যে ট্রাম ভাড়া করে নিয়ে এলুম নাকি কালীঘাটে? সোফায় বসে আর নবাবি করতে হবে না পেলা। নেমাই নেমাই বলছি। অগত্যা নামতে হলো। সোফা আর টেবিল সরাতে হলো, কার্পেট টেনে তুলতে হলো। তারপর একবার, মাত্র একটি বার ঝাড়া দিতেই ডিলা গ্র্যান্ডি মেপিস্টোফিলিস। ঘরের ভেতরে যেন ঘূর্ণি উঠলো একটা। চোখের পলকে অন্ধকার। টালা থেকে ট্যাংরা আর শিয়ালদা থেকে শিয়াখালা পর্যন্ত যত ধুলো ছিল একসঙ্গে পাক খেয়ে উঠলো। সেরেছে সেরেছে বলে একটা বাঘা চিৎকার দিলুম আমি। তারপর 2 লাফে আমরা বেরিয়ে পড়লুম ঘর থেকে। নাকে ধুলো, কানে ধুলো, মুখে ধুলো, মাথায় ধুলো। পুরো 10 মিনিট খক খক খকাখক করে কাশির প্রতিযোগিতা। এর মধ্যে আবার কোত্থেকে গোটা 2 আরশোলা আমার নাকের ওপরে ঢিকবাজিও খেয়ে গেল। কাশি বন্ধ হলে মাথা টাতা ঝেড়ে মুখ ভর্তি কিচকিচে বালি নিয়ে আমি বললুম, এটা কি হলো টেনিদা? টেনিদা গাঁক গাঁক করে বললে, কেমন বেয়ারা হয়ে গেল রে। মানে মানে এত যে ধুলো যে ওর ভিতরে থাকতে পারে বোঝাই যায়নি। ইস, ঘরটার অবস্থা দেখছিস? হ্যাঁ, দেখবার মতোই চেহারা হয়েছে এবার। দরজা দিয়ে তখনও ধোঁয়ার মতো ধুলো বেরোচ্ছে। সোফা, টেবিল, টিপোয়, বুককেস, রেডিও সব কিছুর ওপর নিট 3 ইঞ্চি ধুলোর আস্তর। ভোম্বল বৌদি ঘরে পা দিয়েই স্রেফ অজ্ঞান হয়ে পড়বেন। 2 হাতে মাথা চুলকোতে চুলকোতে টেনিদা বললে, ইহ, একেবারে নাইয়ে দিয়েছে রে। আমি বললুম, ভালোই তো হলো, কাজ করতে চাইছিলে না, করো এবার প্রাণ খুলে। সারা দিন ধরে ঝাঁট দিতে থাকো। দাঁত খিচোতে গিয়েই বালির কিচকিচানিতে টেনিদা খপাত করে মুখ বন্ধ করে ফেললো। তা ঝাঁট তো দিতেই হবে, বাড়িতে এসে এই দশা দেখবে নাকি ভোম্বলদা? আবার ঝাড়তে হবে কার্পেট? নিকুচি করেছে কার্পেটের। চল ঝাঁটা খুঁজে বার করি। ঝাঁটা 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 আর পাওয়া যায় না। বসবার ঘরে নয়, শোবার ঘরে নয়, শেষ পর্যন্ত রান্নাঘরে এসে হাজির হলুম আমরা। আরে ওই তো হতচ্ছাড়া ঝাঁটা।
তার আগে জাল দেওয়া মিট শেপের দিকে নজর পড়েছে আমার। টেনিদা, মানে টেনিদা। কি হলো আবার? সারা ঘর ধুলোয় একাকার হয়ে রয়েছে, এখন আবার ডাকাডাকি কেন? আয় শিগগিরি, একটু পরেই তো ওরা এসে পড়বে। মানে আমি বলছিলাম কি, কান দুটো একবার চুলকে নিয়ে জবাব দিলুম, মিট শেপের ভেতর যেন গোটা তিনেক ডিম দেখা যাচ্ছে। তাতে কি হলো? একটা মাখনের টিনও দেখতে পাচ্ছি। টেনিদার মনোযোগ আকৃষ্ট হলো। আচ্ছা, বলে যা। দুটো কেরোসিন স্টোভ দেখতে পাচ্ছি, 2 বোতল তেল দেখা যাচ্ছে, ওখানে শেলফের ওপর একটা দেশলাইও যেন চোখে পড়ছে। তারপর আমি ওয়াশ বেসিনটা খুললাম, এতেও জল আছে, দেখতে পাচ্ছ তো? সবই দেখতে পাচ্ছি। তারপর আমি আর একবার বাঁকানটা চুলকে নিলুম। মানে সামনে এখন অনেক কাজ, যাকে বলে দুরূহ কর্তব্য। ঘর থেকে ওই মনখানেক ধুলো ঝেঁটিয়ে বের করতে ঘন্টাখানেক তো মেহনত করতে হবে অন্তত। আমি বলছিলাম কি, তার আগে কিছু একটু খেয়ে নিলে হয় না? ধরো এই 3টে ডিম দিয়ে বেশ বড় বড় 2টো অমলেট হতে পারে। ব্যাস ব্যাস, আর বলতে হবে না, আর বলতে হবে না। টেনিদার জিভ থেকে সরাক করে একটা আওয়াজ বেরোলো। এটা মন্দ বলিসনি পেলা। পেট খুশি থাকলে মেজাজটাও খুশি থাকে। আর এই যে একটা বিস্কুটের টিনও দেখতে পাচ্ছি। পত্রপাঠ টিনটা টেনে নামালো টেনিদা, কিন্তু খুলেই মুখটা গাজরের হালুয়ার মতো করে বললে, ধ্যাত! কি হলো, বিস্কুট নেই? না, কতগুলো ডালের বড়ি। ছ্যা ছ্যা! জানিস, ভোম্বল বৌদি MA পাস, অথচ বিস্কুটের টিনের বড়ি রাখে। রাম রাম! তাতে কি হয়েছে? আমার এলাহাবাদের সোনা দিয়েও তো কিসব এই থিসিস লিখে ডাক্তার হয়েছে, সেও তো ডালের বড়ি খেতে খুব ভালোবাসে। রেখে দে তো সোনা দি। টেনিদা হক করে বড়ির টিনটাকে এক পাশে ঠেলে দিয়ে বললে, বলি, মতলব কি তোর? মতলবটা কি? খালি তক্কই করবি আমার সঙ্গে, না অমলেট টমলেট ভাজবি? আচ্ছা এসো তাহলে লেগে পড়া যাক। লেগে যেতে দেরি হলো না। সসপ্যান বেরুলো, ডিম বেরুলো, চামচে বেরুলো, লবণ বেরুলো, লঙ্কা গুঁড়ো পাওয়া গেল খানিকটা। শুধু এই গোটা 2 পেঁয়াজ পাওয়া গেলেই আর দুঃখ থাকতো না কোথাও। টেনিদা বললে, ডিলা গ্র্যান্ডি! আরে ওতেই হবে। তুই ডিম 3টে ফেটিয়ে ফেল, আমি স্টোভ ধরাচ্ছি ততক্ষণে। অমলেট বরাবর খেয়েই এসেছি, কিন্তু কি করে যে ফেটাতে হয় সেটা কিছুতেই মনে করতে পারলুম না। নাকি ফোটাতে বলছে? তাহলে তো তা দিতে হয়, কিন্তু তা দিতে থাকলে ও কি আর ডিম থাকবে? তখন তো বাচ্চা বেরিয়ে আসবে, আর বাচ্চা বেরিয়ে এলে আর অমলেট খাওয়া যাবে না, তখন চিকেন কারি রান্না করতে হবে। আর তাহলে অমন টিকটিকির মতন মুখ করে বসে আছিস কেন রে? তোকে ডিমটা ফেটাতে বললুম না? ফেটাতে বলছো? মানে ফাটাতে হবে নাকি ফোটাতে বলছো? ফোটাতে আমি পারবো না, সব বলে দিচ্ছি তোমাকে। কি জ্বালা! কোনো কাজের নয় এই হতচ্ছাড়াটা, খালি খেতেই জানে। ডিম কি করে ফেটাতে হয় তাও বলে দিতে হবে? গোড়াতে মুখগুলো একটু ভেঙে নে, তারপর পেয়ালাতে ঢেলে চামচ দিয়ে বেশ করে নাড়তে থাক, বুঝেছিস? আরে তাই তো, এতক্ষণে মালুম হলো আমার। আমাদের পটলডাঙ্গার দি গ্রেট আবার খাবো রেস্তোরাঁর বয় কেসটাকে অনেকবার কাঁচের গ্লাসে ডিমের গোলা মেশাতে দেখেছি বটে। পয়লা ডিম ভাঙতেই একটা বিচ্ছিরি বদগন্ধে সারা ঘর ভরে উঠল। দোসরা ডিম থেকেও সেই খুশবু। নাক টিপে ধরে বললুম, টেনিদা, যাচ্ছে তাই গন্ধ বেরোচ্ছে কিন্তু ডিম থেকে। টেনিদা স্টোভে তেল ভরতে ভরতে বললে, ডিম থেকে কবে আবার গোলাপ ফুলের গন্ধ বেরোয়? নাকি ডিম ভাঙলে তা থেকে হালুয়া সুবাস বেরোবে? নে নে নে, নিজের কাজ করে যা যা। পচা বলেই মনে হচ্ছে আমার। তোর মাথার ঘিলুগুলোই পচে গেছে। একটা ভালো কাজের গোড়াতেই তুই বাগড়া দিবি? নে হাত চালা, তোর ইচ্ছা না হয় খাসনি, আমি যা পারি ম্যানেজ করে নেব। করো, তুমি করো তবে। বলেই যেই 3রা নম্বর ডিমটা মেঝেতে ঠুকেছি, গল গল করে মেঝে থেকে যে বস্তু বেরিয়ে এলো তার যে কি নাম দেবো তা আজও আমি জানি না। আর গন্ধ
মনে হলো দুনিয়ার সমস্ত বিকট বদ গন্ধকে কে যেন ওর মধ্যে ঠেসে রেখেছিল। একেবারে বোমার মতো ফেটে বেরিয়ে এলো তারা। মনে হলো এক্ষুনি আমার দম আটকে যাবে। গেছি গেছি বলে আমি একদম ঠিকরে পড়লুম বাইরে। সেই দুর্ধর্ষ মারাত্মক গন্ধের ধাক্কায় ভোঁ করে যেন মাথাটা ঘুরে গেল, আর আমি দেওয়ালে ঠেস দিয়ে বসে পড়লুম শিবনেত্র হয়ে। টেনিদার একটা আর্তনাদ শোনা গেল। তারপরেই টেনিদাও খুব সম্ভব একটা লাফ মেরেছিল, এবং পেল্লায় লাফ। পায়ের ধাক্কায় জ্বলন্ত কেরোসিন স্টোভটা তেল ছড়াতে ছড়াতে বলের মতো গড়িয়ে এলো। সোজা গিয়ে হাজির হলো ভম্বলদার শোবার ঘরের দরজার সামনে। আর ভম্বল বৌদির সাদে সম্বলপুরি পর্দা দাউ দাউ করে জ্বলে উঠলো তৎক্ষণাৎ। আগুন আগুন, ফায়ার ব্রিগেড! বসবার ঘরে টেলিফোন আছে বেলা, দৌড়ে যা, জিরো ডায়াল, ফায়ার ব্রিগেড, ফায়ার ব্রিগেড! ঊর্ধ্বশ্বাসে ফোন করতে ঢুকেছি, সেই স্তূপাকার কার্পেটে পা আটকে গেল। হাতে ফোনটাও তুলেছিল, সেইটা শুদ্ধই ধপাস করে রাম আসার খেলুম একটা। ক্র্যাং করাত করে একটা আওয়াজ উঠল। টেলিফোনের মাউথ পিসটা সঙ্গে সঙ্গে ভেঙে দুটুকরো। যাক, নিশ্চিন্তে ফায়ার ব্রিগেডকে আর ডাকতে হলো না। উঠে বসবার আগেই ঝপাস ঝপাস টেনিদা দৌড়ে বাথরুমে ঢুকেছে, আর 2 বালতি 15 দিনের পচা জল চৌবাচ্চা থেকে তুলে এনে ছুঁড়ে দিয়েছে সম্বলপুরি পর্দার ওপর। আধখানা পর্দা পুড়িয়ে আগুন নিবেছে, কিন্তু শোবার ঘরে জলের ঢেউ খেলছে। বিছানাপত্র ভিজে একাকার। খানিকটা জল চলকে গিয়ে ড্রেসিং টেবিলটাকেও সাফসুফ করে দিয়েছে। নিজেদের কীর্তির দিকে তাকিয়ে হাঁ করে দাঁড়িয়ে রইলুম আমরা। বাড়ি ভর্তি পচা ডিম আর পোড়া কাপড়ের গন্ধ। বসবার ঘরে 2 ইঞ্চি ধুলোর আস্তর। শোবার ঘর আর বারান্দা জলে থই থই। আধ পোড়া পর্দাটা থেকে জল চুঁইয়ে পড়ছে। টেলিফোনটাও ভেঙে চুরমার। একেই বলে বাড়ির সুপারভাইজ করা। এর নামই হলো গিয়ে ওই জীবে প্রেম। ঠিক তখনই নিচ থেকে ট্যাক্সির হর্ন বেজে উঠল। টেনিদা নড়ে উঠল, সঙ্গে সঙ্গে মাথা সাফ হয়ে গেছে। চিরকালই দেখে আসছি এটা। বেলা, কুইক! কিসের কুইক সে কথাও কি বলতে হবে আর? আমিও পটল ডাঙার ছেলে, হ্যাঁ। ট্যাক্সির হর্ন শুনে বুঝতে পেরেছি সব। সিঁড়ি দিয়ে তো নামলুম না, যেন উড়ে পড়লুম রাস্তায়। ট্যাক্সি থেকে ভম্বলদা নামছেন, ভম্বল বৌদি নামছেন, ভম্বলদার ছোকরা চাকর জলধরের কোলে ব্যাম্বি নামছে। আমাদের দেখেই ভম্বলদা চেয়ে চেয়ে উঠলেন। কিরে টেনি, বাড়ি ঘর সব সব ঠিক আছে ভম্বলদা? একেবারে ছবির মতন সাজিয়ে দিয়ে এসেছি। বলেই টেনিদা চাবির গোছাটা ছুড়ে দিল ভম্বলদার দিকে। তারপর হতভম্ব ভম্বলদা একটা কথা বলবার আগেই দুজনে 2 লাফে একটা 2 নম্বর চলতি বাসের ওপর। আর দাঁড়ানো চলে এরপর 1 সেকেন্ডও।